শ্যামনগর গ্রামে কমলা দেবী তার দুই ছেলে বিজয়, রজত এবং এক মেয়ে মিনার সঙ্গে থাকত। বড় ছেলে বিজয় গ্রামের একটি কারখানায় কাজ করত, অপরদিকে ছোট ছেলে রজত শহরের একটি আইটি কোম্পানিতে চাকরি করত। ছোট ছেলে কাজের উদ্দেশ্যে বেশিরভাগ সময় শহরেই থাকত। এরকমই একদিন, বাবা বিজয়, রজত, তোদের বিয়ের বয়স হয়ে গেছে, এবার তোদের বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাব। আমি কি তাহলে কাল থেকে তোদের জন্য মেয়ে দেখা শুরু করে দেব? আরে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। আরে রজত, তুই কিছু বলছিস না কেন? আমার কথা শুনে এভাবে চুপ করে আছিস? আসলে মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমার কাজের অনেক চাপ আছে। কাজ থেকে একটু ছুটি পেলে কয়েকটা জায়গায় ঘুরতে যাব ভেবে রেখেছি। তাতে কি হয়েছে? বিয়ে হয়ে গেলে বউকে সঙ্গে নিয়ে যাবি, ঘুরতে যাবার জন্য বিয়ে ফেলে রাখতে হবে না। মা, বললাম তো আমি এখন বিয়ে করতে চাই না, তুমি দাদার বিয়ে দিয়ে দাও। আমার বিয়ে করার হলে আমি তোমাকে জানিয়ে দেব। ছেলের কথায় কমলা রাজি হয়ে যায় এবং পরের দিন থেকে তার বড় ছেলের জন্য পাত্রী দেখতে শুরু করে দেয়। কয়েকদিন পর খুব ছোটখাটোভাবে বিজয়ের বিয়ে হয়ে যায়। বিজয়ের স্ত্রী কবিতা গ্রামের একজন সাধারণ মেয়ে। শ্বশুরবাড়িতে আসার সঙ্গে সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই সে বাড়ির সমস্ত দায়িত্ব সামলাতে শুরু করে। বাবা রজত, দেখছিস তো তোর বৌদি কত ভালোভাবে আমাদের সংসার সামলে নিয়েছে। এবার তোর বিয়ে হয়ে গেলে আমার দুই বৌমা মিলেমিশে বাড়িতে থাকবে। মা, তুমি আমার বিয়ের কথা নিয়ে আলোচনা করতে শুরু করে দিলে। কাল আমি শহরে ফিরে যাব, আমার বিয়ে ব্যাপার নিয়ে এত ভাবতে হবে না। তুই তো 1 মাসের ছুটিতে বাড়ি এসেছিলি, তাহলে কাল চলে যাবি কেন? এখন তো সবে মাত্র 20 দিন হয়েছে। অফিস থেকে ফোন এসেছিল, কাজের অনেক চাপ, তাই আমাকে আগেই চলে যেতে হবে। এবার হয়তো 6 মাস পর্যন্ত বাড়ি আসতে পারবো না। আরে দাদা, 6 মাস পর্যন্ত বাড়ি আসতে পারবি না? তুই যতদিন থেকে চাকরি করছিস এরকমটা কোনোদিন হয়নি তো। তোর কোম্পানি এত বেশি চাপ দিচ্ছে কেন? ওসব ব্যাপারে তুই বুঝবি না মিনা, তোকে এত ভাবতে হবে না। তুই নিজের পড়াশোনার দিকে লক্ষ্য রাখ, আমি কি করছি না করছি সেটা আমি দেখে নেব। এই বলে রজত রাগ করে সেখান থেকে চলে যায়। রজতের এরকম ব্যবহার দেখে তার মা এবং বোন দুজনেই অবাক হয়ে যায়। কি ব্যাপার মা, আমি কি কোনো ভুল কথা বললাম? আমার সামান্য কোথায় দাদা এত রাগ করে চলে গেল কেন? আমি জানি না কি হয়েছে। রজত কয়েকদিন থেকে আমার সঙ্গেও ঠিকভাবে কথা বলছে না। তাছাড়া 2 মাস থেকে সে বাড়িতে টাকাও দিচ্ছে না। আমার মনে হচ্ছে সে কোনো সমস্যায় পড়েছে। তাই যদি হয় তাহলে আমাদেরকে বললেই তো হয়। দাদা যদি কোনো সমস্যায় থাকে তাহলে আমরা তাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করব। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু রজত কিচ্ছুই বলছে না। কয়েকদিন পর্যন্ত তাকে নিজের মতো থাকতে দে, সময় হলে হয়তো সে নিশ্চয়ই বলবে। পরের দিন সকালে রজত শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন সকলে যখন বাড়িতে বসেছিল, এমন সময় কমলা দেবী বলে, বাবা বিজয়, রজত বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে সংসারে অনেক সমস্যা হচ্ছে। রজতকে চাকরি পাওয়ার জন্য যে লোনটা দিয়েছিলাম সেটার টাকা দাও সংসার খরচ থেকে দিতে হচ্ছে। আমি জানি মা, এ বিষয়ে আমি রজতকে বলেছিলাম, কিন্তু সে বলেছে এখন তার কাছে টাকা নেই। তাছাড়া আমি ওভারটাইম করেও এত টাকা ইনকাম করতে পারছি না যে ভালোভাবে লোনের টাকা এবং সংসার খরচ চলে যাবে। তাহলে তো আমাদের অনেক বিপদে পড়তে হবে। ছেলেটা কেন এরকম করছে কিছু বুঝতে পারছি না। মা, আপনারা এইভাবে চিন্তা করবেন না। আরে বিজয়, তুমিও বেশি চিন্তা করো না। বেশি টেনশন নিলে কোনো লাভ হবে না, তার পরিবর্তে ক্ষতি হতে পারে। তোমাদের শরীর খারাপ হয়ে গেলে আমাদেরকে আরো সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু বৌমা, এভাবে চলতে থাকলে আমাদের উপর অনেক ঋণ বেড়ে যাবে। আচ্ছা মা, একবার শহরে গিয়ে রজত দাদার সঙ্গে কথা বললে কেমন হবে? তাছাড়া তার যদি সত্যি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে আমরা তাকে সাহায্য করতে পারবো। তুমি একদম ঠিক বলেছ বৌমা। ঠিক আছে, কাল তাহলে আমি মিনাকে নিয়ে শহরের জন্য বেরিয়ে পড়ব। একবার নিজের ছেলেটাকে দেখে আসি। কমলা দেবী নিজের কথা মতো পরের দিন নিজের মেয়েকে সঙ্গে নিয়ে শহরের জন্য বেরিয়ে পড়ে এবং বেশ কয়েক ঘন্টা পর শহরের নিজের ছেলের ফ্ল্যাটে পৌঁছায়। কমলা দেবী এবং মিনা সেখানে গিয়ে দেখে একটি মেয়ে হলরুমে বসে মেকআপ করছে। আমার নাম কমলা, আমি রজতের মা। এটাই কি রজতের বাড়ি? আরে হ্যাঁ, এটাই রজতের বাড়ি। তবে আপনারা গ্রাম থেকে এখানে এসেছেন কেন? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কি রজতের বান্ধবী? বান্ধবী হতে যাব কোন দুঃখে? আমার নাম শিল্পা, আমি রজতের ওয়াইফ। কি বললে? তুমি রজতের স্ত্রী? রজত বিয়ে করে নিয়েছে, কিন্তু আমাদেরকে এ ব্যাপারে জানায়নি কেন? আপনাদেরকে জানিয়ে কি হবে? আপনি তো কোনো গ্রামের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে চাইছিলেন। তাছাড়া আপনারা সব সময় রজতের টাকার দিকে লোভ করতে থাকেন,
তাই রজত আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করেনি। এবার আপনারা যেতে পারেন। এসব তুমি কি বলছো বৌমা? আমরা এত দূর থেকে রজতের সঙ্গে দেখা করতে এসেছি, তাই তার সঙ্গে দেখা না করে আমরা যাব না? সকলে যখন এসব কথা বলছিল, এমন সময় রজত সেখানে আসে। রজত নিজের মা এবং বোনকে সামনে দেখে অবাক হয়ে যায়। আরে দাদা, তুই বিয়ে করে নিয়েছিস? আমাদেরকে জানাসনি কেন? একবার বললেই তো মা তোর পছন্দের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিত। মাকে বিয়ের দায়িত্ব দিলে আমার অনেক টাকা লস হয়ে যেত, তাই আমি নিজের ইচ্ছাতেই এখানে বিয়ে করে নিয়েছি। মা কষ্ট করেছে, তাই বলে কি আমি নিজের সমস্ত উপার্জনের টাকা তোদের উপরে খরচ করে দেব? আমার নিজস্ব জীবন আছে, তাই আমাকে ওইসব বাজে কথা বলে কোনো লাভ হবে না। এবার যা, মাকে নিয়ে গ্রামে ফিরে দা। ছেলের মুখে এইসব কথা শুনে কমলা দেবী অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর মিনা তার মাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। গ্রামে ফিরে মিনা তার দাদা এবং বৌদিকে সমস্ত কথা জানালে তাদেরও খুব খারাপ লাগে। মা, যা হওয়ার ছিল হয়ে গেছে, ওইসব কথা ভেবে আপনারা এত চিন্তা করবেন না। আমার কাছে ভালো একটা উপায় আছে, সেইভাবে কাজ করলে আমাদের টাকার অভাব থাকবে না। কি উপায় বৌদি? তাড়াতাড়ি বলো, সেরকমটা হলে আমিও তোমাদের সাহায্য করব। আমি ইউটিউব ভিডিও দেখে দেখে খুব ভালো পিৎজা বানাতে শিখে নিয়েছি, তাই ভাবছি গ্রামে যদি একটা পিৎজার দোকান করা হয় তাহলে হয়তো অনেক লাভ হবে। আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে বৌদি, তুমি সেরকমটাই করো। আমিও আমার বান্ধবীদের সকলকে এই ব্যাপারে জানিয়ে দেব, যেন তারাও আমাদের দোকান থেকে পিৎজা কিনে খায়। আরে কবিতা, তোমার আইডিয়াটা ভালো, কিন্তু এই পিৎজার দোকান করার জন্য তোমার কত টাকার প্রয়োজন? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। খুব বেশি টাকা লাগবে না, 1000 টাকা দিলেই আমি কয়েকটা পিৎজা বানিয়ে কাজ শুরু করে দিতে পারবো। এরপর কবিতা নিজের কথা মতো পিৎজা বানিয়ে বাজারে একটি ঠেলাগাড়িতে বিক্রি করতে শুরু করে দেয়। গ্রামে প্রথমবার পিৎজা বিক্রি হচ্ছে জানতে পেরে অনেকেই তাদের দোকানে আসে এবং পিৎজা খুব ভালো হওয়ায় মাত্র 1 ঘন্টার মধ্যেই সমস্ত পিৎজা বিক্রি হয়ে যায়। এরপর কবিতা এবং মিনা বাড়ি ফিরে যায়। মা, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। গ্রামের লোকেরা আমাদের বানানো পিৎজা অনেক পছন্দ করেছে। 1000 টাকা লাগিয়ে আমরা 1500 টাকা উপার্জন করেছি। আরে বা বৌমা, এটা তো খুব ভালো কথা। আমি অনেক ভাগ্যবতী হয়েছি, তোমার মতো একটা বৌমা পেয়েছি যে আমাদের পরিবারের জন্য এত কিছু করছে। আপনি এরকম করে বলবেন না মা, এটা আমার পরিবার, তাই এই পরিবারকে বিপদের মুখ থেকে বার করা আমার কর্তব্য। এরপর থেকে বিজয় এবং কমলাও কবিতাকে সাহায্য করতে শুরু করে এবং কিছুদিনে তারা গ্রামে একটি পিৎজার দোকান শুরু করে দেয়। দোকান করার পর থেকে তাদের গ্রাহকের সংখ্যা আরো বেড়ে যায় এবং 1 মাস শেষ হতে না হতেই তারা অনেক বিখ্যাত হয়ে ওঠে। একদিন সকালে যখন বাড়িতে বসেছিল, এমন সময় এক ব্যবসায়ী তোদের বাড়িতে আসে। ম্যাডাম, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের দোকানের ব্যাপারে দেখেছি, আপনারা খুব ভালোভাবে আপনাদের ব্যবসা সামলাচ্ছেন। আমরা শহরে অনেকগুলো রেস্টুরেন্ট চালাই, আমরা চাইছি এবার থেকে আমাদের রেস্টুরেন্টগুলোতে আপনাদের বানানো পিৎজা রাখা হবে। কি বললেন? শহরের বড় বড় রেস্টুরেন্টে আমাদের পিৎজা বিক্রি হবে? এটা তো আমাদের সৌভাগ্য। ম্যাডাম, আমরা একটা কন্ট্রাক্ট করার জন্য এসেছি। আপনারা এই গ্রামে বিক্রি করার সঙ্গে সঙ্গে শুধু আমাদের কোম্পানিতে, অন্য কোনো কোম্পানিতে পিৎজা দেবেন না। এজন্য আমরা প্রতি বছর আপনাদেরকে 20 লক্ষ টাকা করে দেব। ব্যবসায়ীর মুখে 20 লক্ষ টাকার কথা শুনে পরিবারের সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা রাজি হয়ে গেলে ব্যবসায়ীটি 20 লক্ষ টাকার চেক দিয়ে সেখান থেকে চলে যায়। আরে বৌমা, তুমি যে আমাদের পরিবারের জন্য এত শুভ, এটা আমরা জানতাম না। তোমার জন্য শুধুমাত্র আমাদের অভাব দূর হয়নি, তার সঙ্গে সঙ্গে আমরা ধনী হয়ে গেছি। হ্যাঁ বৌদি, তুমি আমাদের জন্য অনেক লক্ষ্মী। মা, এবার আমাদের একটা সুন্দর বাড়ি বানানোর ব্যবস্থা কর। আরে হ্যাঁ হ্যাঁ, এবার সবকিছু হবে, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। কয়েকদিন পর তারা গ্রামে একটি সুন্দর বাড়ি তৈরি করে এবং সুখে শান্তিতে সকলে তাদের পিৎজার দোকান সামলাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গ্রামের বউ ভার্সেস শহরের বউ। মাধবপুর গ্রামে অরুন্ধতী তার স্বামী বিক্রম, শ্বশুর অজয় এবং শাশুড়ি নীলিমার সঙ্গে খুব সুখে দিন কাটাতে থাকে। দেখা যেত যে তাদের ছোট পরিবারে ভালোবাসা আর সরলতা সর্বদা বজায় ছিল। বৌমা, তুমি এখন একটু বিশ্রাম নাও। সারাদিন এত পরিশ্রম করার পর শরীর খারাপ করতে পারে তোমার।
আপনি একদম চিন্তা করবেন না মা, আমার শরীর একদম ঠিক আছে। আমি সব কাজ শেষ করেই তারপর উঠব। মা ঠিক কথাই বলছে, তুমি যদি এত পরিশ্রম করো তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমার কথা শোনো, তোমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে আমাকে, এটাই তো আমার দায়িত্ব। এইভাবেই দেখতে দেখতে তাদের নতুন সংসার জীবনের কিছুটা সময় আনন্দের মধ্যে দিয়ে কেটে যায়। এরপর একদিন বিক্রমের দূর সম্পর্কের জেঠতুতো ভাই সঞ্জয়ের কাছ থেকে তাদের কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল যে তারা কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে আসছে। সঞ্জয়ের স্ত্রী শ্রেয়া সম্পূর্ণভাবে শহরেই বড় হয়েছে। বৌমা, সঞ্জয়ের বউ সম্পূর্ণ শহরেই বড় হয়েছে। গ্রামের এই সবকিছু তার কাছে নতুন লাগবে, তাই তাকে আদর যত্ন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, অতিথিদের জন্য কি কি খাবার তৈরি করতে হবে আপনি শুধু তার একটা তালিকা তৈরি করে দিন। আরে অরুন্ধতী, শ্রেয়া খুব আধুনিক একটি মেয়ে, তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি কিছু করতে যাবে না, শুধু তার মন খুশি করার চেষ্টা করবে। কিন্তু যারা শহরে কিভাবে থাকে এ বিষয়ে আমি তো সেরকম কিছু জানি না, আমার তো মনে হচ্ছে গ্রামের পরিবেশ তাদের ভালো লাগবে না। আরে বৌমা, তোমরা দুজনে মিলে এই নিয়ে একটু আলোচনা করছো কেন? তারা আসছে আসুক, গ্রামের মতো করেই তাদের সবকিছু উপভোগ করতে দাও। আপনার কথা একদম ঠিক বাবা, আমরা আমাদের মতো থাকব, তাদের পছন্দ অপছন্দ নিয়ে বেশি চিন্তা করা দরকার নেই। আমরা তাদের ঠিকভাবে আপ্যায়ন করব, সেটাই আমাদের কর্তব্য হবে। ঠিক আছে মা, তাহলে বাজার থেকে ভালো টাটকা মাছ আনা দরকার, আমি তাদের জন্য মাছের বিভিন্ন রকমের আইটেম রান্না করব। এর কিছুদিন পর সঞ্জয় আর তার স্ত্রী শ্রেয়া এসে পৌঁছায়। গ্রামের সাদামাটা পরিবেশ আর জীবনযাত্রার সঙ্গে শহরের বউ শ্রেয়ার প্রথম অভিজ্ঞতাটা একদমই সুখকর হলো না, কারণ সে অনেক সমস্যা খুঁজে পাচ্ছিল। আরে বাবা, চারিদিকেই এত ধুলো, আর এখানে তো আধুনিক স্যানিটাইজারও দেখতে পাচ্ছি না। গ্রামের মানুষজন কি এভাবেই জীবন কাটায়? আরে তুমি এসো, তোমার হাত পা ধোয়ার জন্য সব ব্যবস্থা করা আছে, এসো, এসে একটু বিশ্রাম নাও। আরে শ্রেয়া বৌমা, তুমি বেশি চিন্তা করো না, তোমার জন্য আমরা সবকিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি এবং সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এখানে তোমার খুব বেশি সমস্যা হবে না। শহরের বাড়িতে তো এমন পরিবেশ হয় না, এখানে তো জলের ট্যাঙ্কও দেখতে পাচ্ছি না। এসব খুবই অস্বাস্থ্যকর মনে হচ্ছে। তুমি এসব কথা বলো না দিদি, গ্রামের মানুষের এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার অনেক কিছু শেখার আছে এখন। বৌমা, তুমি এসো, তুমি এখন স্নান করে একটু বিশ্রাম নাও, তারপর না হয় ধীরে ধীরে সব দেখা যাবে। আপনি ঠিক বলছেন মা, শহরের বউ গ্রামের পরিবেশের সঙ্গে পরিচিত নন, তাই একটু মানিয়ে নিতে সময় লাগবে ওর। সকালে রান্নাঘরে গ্রামের বউ অরুন্ধতী ও শহরের বউ শিরার কাজের ধরনে বিরাট পার্থক্য দেখা গেল। অরুন্ধতী মাটিতে বসে সবজি কাটছে, অপরদিকে শ্রেয়া হ্যান্ড গ্লাভস পরে ছুরি ব্যবহার করছে। এসব দেখে অরুন্ধতীর শাশুড়ি অবাক হয়ে যায়। আরে শ্রেয়া বৌমা, তুমি গ্লাভস করে সবজি কাটছো কেন? আসলে মা, আপনার গ্রাম্য বউয়ের মতো মাটিতে বসে কাজ করলে আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। শহরে সবাই পরিষ্কারভাবে কাজ করে। আরে শ্রেয়া, তোমার মতো গ্লাভস পরে বসে কাজ করতে গেলে একটা কাজ করতে করতে সারা দিন পার হয়ে যাবে। শহরের জীবন তো অনেক বেশি সহজ, সেখানে সব কাজ যন্ত্র দিয়ে করা হয়, হাতে এত পরিশ্রমের দরকার পড়ে না একেবারে। বৌমা, তোমরা দুজনে ঝগড়া করো না, শ্রেয়া যা জানে সেটাই করছে, আর তুমি যা জানো সেটাই এখন মন দিয়ে করো। তোমরা দুজন নিজের নিজের কাজে পারদর্শী। ঠিক বলেছেন মা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমি যেটা জানি সেটা আমি শ্রেয়াকে শিখিয়ে দেব, আর সে যেটা জানে আমি তার কাছ থেকে শিখে নেব। রান্না শেষ হবার পর তাদের প্রতিবেশী লতিকা দেবী সব দেখে শুনে হাসলেন। দুই বৌমার কথা বলার ধরন আর কাজ করার প্রক্রিয়া একদমই আলাদা ছিল, যা গ্রামের মানুষের কাছে নতুন ছিল। লতিকা, দেখেছিস তো, আমার ছোট বৌমাটা শহরের মেয়ে, তাই একটু আধুনিকভাবে সব কাজ করে থাকে। হ্যাঁ দেখেছি, তবে আমাদের অরুন্ধতী যেমন মাটির মানুষ, ও যেমন গ্রামের সব কাজ জানে, তেমনটা তো শ্রেয়া জানে না। আমি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসি, এই পরিবেশ আমার কাছে একটু অন্যরকম, তাই মানিয়ে নিতে সময় লাগবে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, তুমি যদি এদের সঙ্গে মিলেমিশে থাকতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এরপর সেদিন বিকেল বেলায় অরুন্ধতীকে খুব হতাশ দেখায়। বিক্রম বুঝতে পারল যে শহরের বউয়ের সঙ্গে তার স্ত্রীর সামান্য মনোমালিন্য হচ্ছে। বিক্রম অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করে, তুমি এত চিন্তা করছো কেন অরুন্ধতী, তুমি শুধু তোমার কাজ করো। ও হয়তো একটু অন্যরকম, তাই তার সাথে ভালো করে কথা বলো। তোমার বৌদি আমাকে আধুনিকতার পাঠ শেখানোর চেষ্টা করছে, আমার কাজ তার কাছে একদমই ভালো লাগছে না মনে হয়। দেখো অরুন্ধতী, শ্রেয়া খুব সরল মানুষ, তার কথাগুলো বলার ধরন আলাদা, কিন্তু তার উদ্দেশ্য মোটেই খারাপ নয়।
তোমার বৌদি যখন আমার কাজের প্রশংসা করবে তখন আমার সত্যিই খুব ভালো লাগবে, নয়তো মন খারাপ হয় আমার। বিক্রম এভাবে বেশ কিছু সময় পর্যন্ত অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করার পর সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। এভাবে দেখতে দেখতেই একদিন সন্ধ্যাবেলা হঠাৎ খবর আসলো বিক্রমের বাবা অজয় বাবু অসুস্থ হয়ে গেছেন। সর্বনাশ, বাবা তো হঠাৎ খুব অসুস্থ হয়ে গেলেন। এখন কি করব? আমাদের দ্রুত হাসপাতালে যাওয়া দরকার এখন। তোমরা কেউ ভয় পেও না, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিচ্ছি। আমরা শুধু বাবার কাছে এখন থাকো, আমি ব্যবস্থা করছি। কিছু সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে এবং সকলে হাসপাতালে যায়। শহরে বড় হওয়ায় শ্রেয়া দ্রুত হাসপাতালের জরুরি কাগজপত্রের ব্যাপারটা সামলে নেয়। সেই সময় তার দ্রুত কাজ করার দক্ষতা সকলের কাছে প্রকাশ পায়। শ্রেয়া বৌমা, তোমার এই দক্ষতা দেখে আমি সত্যিই খুব খুশি। শহরে থাকার অভিজ্ঞতা আজ আমাদের খুব সাহায্য করলো। ধন্যবাদ। চিন্তা করবেন না মা, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি ডাক্তারদের সঙ্গে সবসময় যোগাযোগ কথা বলতে থাকছি। বৌমা, তুমি না থাকলে আজ আমাদের কি যে হতো সেটা ভাবলেই ভয় করে যাচ্ছে। শ্রেয়ার এরকম কাজ দেখে অরুন্ধতীও খুব খুশি হয় এবং মনে মনে তাকে শ্রদ্ধা করতে শুরু করে। আমি এতদিন পর্যন্ত ভাবতাম তুমি শহরে থাকো তাই কোনো কিছুই পারো না, কিন্তু আজ বুঝতে পারলাম তোমার যেই গুণ আছে আমি চেষ্টা করলেও তার কাছে যেতে পারবো না। আরে না অরুন্ধতী দিদি, এটা ভুল। তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই পারবে। তাছাড়া তুমি বাড়ির কাজ এত সুন্দরভাবে করতে পারো সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে হয় আমি যেন তোমার কাছ থেকে সবকিছু শিখি। এইভাবেই একে অপরের প্রতি সম্মান ও নির্ভরতা বেড়ে উঠল। ধীরে ধীরে দুই বৌমার মধ্যে জমে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করে এবং তারা একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখার সিদ্ধান্ত নেয়। আচ্ছা শ্রেয়া, তুমি আমাকে কিছু অনলাইন কাজের নিয়ম শিখিয়ে দাও না, যাতে আমি বাড়ি থেকে কিছু কাজ করতে পারি আর ব্যস্ত থাকতে পারি। তাছাড়া প্রয়োজন হলে আমি যেন পরিবারের কাজে লাগতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। আমি তো চাই তুমি আধুনিক প্রযুক্তির সাহায্যে তোমার জীবন আরো সহজ করে তোলো। কিন্তু দিদি, আমাকেও বাড়ির কাজ ভালোভাবে শিখিয়ে দিতে হবে, যেন শহরে গিয়ে আমি সকলকে অবাক করে ফেলতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। তোমাকে কিছু শিখাতে পারলে আমার খুব ভালো লাগবে। দুই বৌমার এরকম ভালোবাসা দেখে অরুন্ধতী শাশুড়ি খুব খুশি হয় এবং তাদের কাছে এসে বলে, তোমাদের এই ভালোবাসা দেখে আমার চোখে জল চলে আসছে। তোমরা দুজন এভাবেই সবসময় একে অপরের পাশে থেকো। হ্যাঁ মা, এবার থেকে আমরা সবসময় একে অপরকে সাপোর্ট করব। আমি ঠিক বলছি তো শ্রেয়া? তুমি একদম ঠিক কথা বলেছ দিদি। আমরা দুজনে এক হয়ে গেলে আমরা কোনো জিনিসেই পিছিয়ে পড়ব না। আমরা গ্রাম এবং শহর দুই জায়গাতেই খুব সহজে মানিয়ে নিতে পারবো। এরপর থেকে দুজনে একে অপরকে নিজের নিজের গুণগুলো শিখিয়ে দিতে শুরু করে। কয়েকদিন পর সঞ্জয় ও শ্রেয়ার ফিরে যাওয়ার সময় চলে আসে। এবার তাহলে আমরা শহরে ফিরে যাচ্ছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আরো একবার এখানে এসে ঘুরে যাই। শ্রেয়া, পরের বার আসার আগে আমাদেরকে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করার কথা ভেবে রেখেছি। আরে হ্যাঁ অরুন্ধতী দিদি, অবশ্যই জানাবো। তাছাড়া বেশ কয়েকদিন পর্যন্ত এখানে থাকার পর আমার গ্রাম পছন্দ হতে শুরু করেছে। এবার হয়তো মাঝে মাঝে এসে ঘুরে যেতে হবে। এইভাবে সকলে গল্প করতে করতে সঞ্জয় এবং শ্রেয়াকে বিদায় জানায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। তোমাদের ভালো লাগলে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পলাশপুর গ্রামে শিল্পা তার শ্বশুর রামবাবু, শাশুড়ি গীতা দেবী এবং স্বামী অনিমেষের সঙ্গে থাকত। তাদের পরিবার খুব সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। শিল্পা ছিল খুবই বুদ্ধিমতী এবং হাসি খুশি স্বভাবের মেয়ে। তার শ্বশুর রামবাবু সিঙ্গাড়া খেতে খুবই পছন্দ করতেন। এরকমই একদিন বিকেল বেলায় রামবাবু সিঙ্গাড়া হাতে নিয়ে বাড়িতে ঢোকেন। বৌমা, তাড়াতাড়ি গরম গরম এক কাপ দুধ চা নিয়ে এসো, আজ বিকেলটা পুরো জমে যাবে। না বাবা,
আপনার শরীর কদিন থেকে ঠিকঠাক চলছে না। কাল রাতেই তো অ্যাসিডিটি নিয়ে কত কষ্ট পাচ্ছিলেন। এখন বেশ কিছুদিন সিঙ্গারা খেতে হবে না। বৌমা একদম ঠিক কথাই বলছে রাম। তুমি তো ডাক্তারকে কথা দিয়েছিলে যে আর বাইরের খাবার খাবে না, তাহলে আবার সিঙ্গারা নিয়ে এসেছো কেন? আরে গীতা, একটা মাত্র সিঙ্গারা খেয়ে কি আমার শরীর খারাপ হয়ে যাবে? এটা তো ডাক্তারেরও জানার কথা। বাবা, মা যখন বারণ করছে, তাহলে তুমি কেন বারবার বাইরে থেকে এই জিনিসগুলো কিনে আনছো? তোমার শরীরের কথা একবার ভাবছো না কেন? বাবা, অনিমেষ ঠিকই বলছে। আমরা সকলে আপনার শরীরের কথা ভেবেই তো বারণ করছি। আরে বাবা, তোরা মনে হচ্ছে আমাকে আর বাঁচতে দিবি না। এই সিঙ্গারা খেলে তবেই আমার শরীর ঠিক হবে। শিল্পা, তুমি তোমার শ্বশুর মশাইকে বুঝিয়ে বলো। সে কেন বোঝে না যে তার শরীরের যত্ন নেওয়াটা এখন কত জরুরি? বয়স কি কম হয়েছে? এই সময় শরীরের আরো বেশি বেশি খেয়াল রাখতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই চুপ করো, এত বেশি ব্যস্ত হইও না। আজকের দিনটা খেয়ে নি, কাল থেকে আর খাবো না। শিল্পা তার শ্বশুর মশাইয়ের এই সিঙ্গারার প্রতি ভালোবাসা দেখে মনে মনে হাসতে থাকে। তবে তার শ্বশুর মশাইয়ের জেদ দেখে সে একটু চিন্তিতও হয়ে পড়ে। এরপর সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমাতে চলে যায়। শিল্পা তার স্বামী অনিমেষকে বলে, অনিমেষ, বাবা এভাবে বারবার সিঙ্গারা কিনে এনে খাচ্ছেন। মা বারণ করলেও কোনো কথা শুনছে না। এটা এভাবেই চলতে থাকলে বাবার শরীর খারাপ হয়ে যেতে পারে। আরে বাবা তো ছোট ছেলের মতো, যখন মা বারণ করে তখন আরো বেশি করে খেতে চায়। এখন তুমিই বলো, কি আর করা যায়? একটা বুদ্ধি আছে। যদি বাবা সিঙ্গারার থেকে এমন কিছু ভালোবাসে যেটার জন্য তিনি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, তাহলে কেমন হবে? আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে মাকে এই বিষয়ে জানাবো। পরের দিন সকালবেলায় রান্নাঘরে শিল্পা তার শাশুড়িকে এই ব্যাপারে জানায়। তারা দুজনে এই বিষয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ রামবাবু রান্নাঘরে আসে। তোমরা শাশুড়ি বৌমা মিলে ফিসফিস করে কি কথা বলছো? আমাকে একটু বলবে কি বিষয়ে কথা হচ্ছে? বাবা, আমরা আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে প্ল্যান করছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমি তো ভেবেছিলাম তোমরা আমার সিঙ্গারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এরপর থেকে শিল্পা নানা রকম নতুন নতুন হেলদি খাবার রান্না করতে শুরু করে। তবে রামবাবু কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখান না। আরে বৌমা, আমি তোমার এই নতুন নতুন রেসিপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। তুমি এক কাজ করো, আমাকে বরং নতুন নতুন রকমের সিঙ্গারার রেসিপি বানিয়ে দাও। আরে বাবা, আমি এখানে আপনার জন্য দেশ বিদেশের নানা রকমের নতুন নতুন রেসিপি শিখছি, আর আপনি সেই আনহেলদি সিঙ্গারা নিয়েই পড়ে আছেন। নতুন কিছু ভেবে আর লাভ নেই। আমার মন সিঙ্গারা ছাড়া আর অন্য কিছুতেই মানে না, আমি তোমায় বলে দিলাম। আরে তুমি এভাবে জেদ করছো কেন? শিল্পা এত কষ্ট করে তোমার জন্য এসব রান্না করছে, আর তুমি এভাবে বলছো? বাবা, তুমি কি আমাদের সব প্ল্যান ভেস্তে দেবে নাকি? আমরা সবাই মিলে তোমার জন্য কত কিছু করছি, আর তুমি তার কোনো গুরুত্বই দিচ্ছ না। না না, আমি তোমাদের কোনো প্ল্যান ভেস্তে দিচ্ছি না, কিন্তু আমি কি সত্যি সিঙ্গারা খেতে পারবো না? বাবা, আপনি যদি আর কিছুদিনের জন্য সিঙ্গারা খাওয়া ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। ডাক্তার অনেক কঠোরভাবে আপনাকে স্পেশালি সিঙ্গারা খেতে বারণ করেছেন। সিঙ্গারা অনেক বেশি আনহেলদি। আরে শিল্পা, তুমি কি সত্যি বলছো যে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে, নাকি এটা আমাকে সিঙ্গারা থেকে দূরে রাখার একটা চালাকি? বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার হাতের হেলদি সিঙ্গারা আপনাকে আমি খাওয়াবই। আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। বাবা, এবার তো তুমি বিশ্বাস করলে যে আমরা সবাই তোমার ভালোর জন্য এসব করছি। রাম, তুমি এখন থেকে বাইরের সিঙ্গারা খাওয়া ছেড়ে দেবে, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। শিল্পা যখন নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে বলেছে, তাহলে আমি কি আর রাজি না হয়ে থাকতে পারি? আমি রাজি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রামবাবু সত্যি সত্যি বাইরের সিঙ্গারা খাওয়া ছেড়ে দেন। এক সপ্তাহ ভাবনা চিন্তা করার পর শিল্পা গরম গরম সিঙ্গারা বানিয়ে এনে তার শ্বশুর মশাইকে খেতে দেয়। এতদিনের অপেক্ষার পর গরম গরম সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। রামবাবু এই বলে তাড়াহুড়ো করে সিঙ্গারা খেতে শুরু করে দেয়। কিন্তু সিঙ্গারায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে মুখ থেকে সমস্ত সিঙ্গারা বাইরে ফেলে দেয়। বাবা, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো সিঙ্গারা,
এতে ময়দার বদলে আটা আছে, আর সিঙ্গাড়ার ভেতরে সমস্ত রকম হেলদি সবজি সেদ্ধ করে দেওয়া আছে। আজকের পর থেকে তোমরা আর আমার সিঙ্গাড়া খাওয়ার পেছনে পড়ে থাকবে না বলে দিলাম। এরকম সিঙ্গাড়া খাওয়ার থেকে আমার মরে যাওয়াটাই বেশি ভালো হবে। আমি যাচ্ছি, বাইরে গিয়ে গরম গরম সিঙ্গাড়া আর চাটনি খাবো। রামবাবু এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহার দেখে পরিবারের সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। বৌমা, এবারে কি হবে? আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে গেল। না মা, এখনো সব প্ল্যান শেষ হয়নি, আমার কাছে আরো একটা প্ল্যান আছে। আবার তুমি কোন প্ল্যানের কথা বলছো শিল্পা? আমার মনে হচ্ছে না আর কোনো প্ল্যান কাজ করবে। বাবা যেমন আছে তাকে সেভাবেই ছেড়ে দেওয়া দরকার। তুমি জানো না অনিমেষ, রোজ রোজ বাইরে এরকম খারাপ তেলে ভাজা সিঙ্গারা খেতে থাকলে শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে যেতে পারে। আমি এবার কি করি তোমরা শুধু দেখতে থাকো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রামবাবু প্রত্যেক দিন নিজের ইচ্ছে মতো বাইরে থেকে সিঙ্গারা কিনে এনে খেতে থাকে। এরকমই একদিন দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর থেকে রামবাবুর প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। ওরে বাবা, প্রচন্ড পেট ব্যথা করছে। অনিমেষ, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তার দেখা, আমি আর সহ্য করতে পারছি না। এরপর অনিমেষ তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনে। ডাক্তারবাবু বাড়িতে এসে খুব ভালো করে চেক আপ করার পর বলে, আমার এই ব্যাপারটা অনেক সিরিয়াস মনে হচ্ছে। আমি যেটা সন্দেহ করেছি সেটাই যদি ঠিক হয় তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। আপাতত আমি ব্লাড নিয়ে যাচ্ছি, কাল বিকেলে আপনাদেরকে জানিয়ে দেব। ডাক্তারবাবু এই বলে একটি মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রামবাবু এবং বাড়ির সকলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আমার খুব ভয় করছে রাম, আমি প্রার্থনা করছি রিপোর্ট যেন ভালো আসে। তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। গীতার সাথে সাথে তার ছেলে অনিমেষ এবং বৌমা শিল্পাও অনেক কান্নাকাটি করতে থাকে। তাদের এরকম অবস্থা দেখে রামবাবু অনেক দুঃখী হয়ে যায়। তুমি এভাবে কান্নাকাটি করো না গীতা, না, আমার কিছু হবে না। হ্যাঁ বাবা, আমরাও চাই যেন তাই হয়। বাইরের খাবার আর সিঙ্গারা খাওয়াতে কোনো দোষ নেই বাবা, কিন্তু এগুলো রোজ রোজ খাওয়া কোনোভাবেই ঠিক নয়। আপনি সপ্তাহে একবার করে বাইরের খাবার খেতে পারেন। আমি জানি আমার অতিরিক্ত সিঙ্গারা খাওয়ার কারণেই এই সমস্ত কিছু হয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখন শুধু প্রার্থনা করো কাল যেন আমার রিপোর্ট ভালো থাকে। এভাবেই চিন্তা এবং প্রার্থনার মধ্য থেকে তাদের সেই রাতটা কাটে। রামবাবু তার পরিবারের সদস্যদেরকে তার জন্য এভাবে কষ্ট পেতে দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মনে মনে এবার থেকে নিজের শরীর চর্চা করার জন্য প্রতিজ্ঞা করে। পরের দিন সকালবেলায় শিল্পা অনিমেষ এবং গীতাকে কিছু বলার জন্য ডাকে। মা, অনিমেষ, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবার সেরকম কোনো সিরিয়াস প্রবলেম নেই। তুমি কি বলছো বৌমা? ভালো করে বলো, কি বলতে চাইছো? আসলে বাবার এই সিঙ্গারা পাগলামি ছাড়ানোর জন্য আমি ডাক্তারবাবুর সঙ্গে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম। আমি জানতাম বাবা যেভাবে ডেলি সিঙ্গারা খাচ্ছে তা থেকে একদিন না একদিন অ্যাসিডিটির কারণে বাবার পেটে ব্যথা হতে পারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আমি ডাক্তারবাবুকে বাবাকে ভয় দেখিয়ে কিছু বলার জন্য বলেছিলাম। সে না হয় ঠিক আছে বৌমা, কিন্তু এটা তুমি আমাদেরকে আগেই জানিয়ে দিতে পারতে। সারা রাত আমরা যেভাবে কষ্ট পেয়েছি। আপনাদেরকে আগে জানিয়ে দিলে বাবা কোনোদিনই নিজের ভুল বুঝতে পারতো না। বাবা আমাদেরকে কষ্ট পেতে দেখেই সিঙ্গারা আর না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক আছে, কিন্তু এখনো রিপোর্ট নিয়ে আমার একটা ভয় থেকেই গেছে। বাবা যেভাবে টানায় সিঙ্গারা খেয়ে চলেছিল, সেটা নিয়ে আমিও টেনশনে আছি অনিমেষ। আমি ডাক্তারবাবুকে আগেই বাবার ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম, তাই তিনি এই ব্লাড টেস্ট সাজেস্ট করেছিলেন যাতে বাবার শরীরে কোনো প্রবলেম আছে কিনা আমরা জানতে পারি। এরপর বিকেল বেলায় ডাক্তারবাবু রিপোর্ট হাতে নিয়ে তাদের বাড়িতে আসে। আমি যেটার ভয় করছিলাম সেরকম কিছু হয়নি। আপনার রিপোর্ট ভালো আছে, তবে কিছু সমস্যা ধরা দিয়েছে। কিছুদিন তেল মশলা ছাড়া ডায়েট করলেই ভালো হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। রামবাবু রিপোর্ট ভালো এসেছে শুনে অনেক শান্তি পায়। এরপর থেকে শিল্পা বাড়িতেই রামবাবুকে অন্য অন্য রকমের হেলদি সিঙ্গারা বানিয়ে খাওয়াতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করে জানিও। শ্যামনগর গ্রামে কমলা দেবী তার 2 ছেলে বিজয়, রজত এবং এক মেয়ে মিনার সঙ্গে থাকত। বড় ছেলে বিজয় গ্রামের একটি কারখানায় কাজ করত, অপরদিকে ছোট ছেলে রজত শহরের একটি আইটি কোম্পানিতে চাকরি করত। ছোট ছেলে কাজের উদ্দেশ্যে বেশিরভাগ সময় শহরেই থাকত। এরকমই একদিন, বাবা বিজয়, রজত, তোদের বিয়ের বয়স হয়ে গেছে, এবার তোদের বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাব। আমি কি তাহলে কাল থেকে তোদের জন্য মেয়ে দেখা শুরু করে দেব? আরে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। আরে রজত, তুই কিছু বলছিস না কেন? আমার কথা শুনে এভাবে চুপ করে আছিস? আসলে মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমার কাজের অনেক চাপ আছে। কাজ থেকে একটু ছুটি পেলে কয়েকটা জায়গায় ঘুরতে যাব ভেবে রেখেছি। তাতে কি হয়েছে? বিয়ে হয়ে গেলে বউকে সঙ্গে নিয়ে যাবি, ঘুরতে যাবার জন্য বিয়ে ফেলে রাখতে হবে না। মা, বললাম তো আমি এখন বিয়ে করতে চাই না, তুমি দাদার বিয়ে দিয়ে দাও। আমার বিয়ে করার হলে আমি তোমাকে জানিয়ে দেব। ছেলের কথায় কমলা রাজি হয়ে যায় এবং পরের দিন থেকে তার বড় ছেলের জন্য পাত্রী দেখতে শুরু করে দেয়। কয়েকদিন পর খুব ছোটখাটোভাবে বিজয়ের বিয়ে হয়ে যায়। বিজয়ের স্ত্রী কবিতা গ্রামের একজন সাধারণ মেয়ে। শ্বশুরবাড়িতে আসার সঙ্গে সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই সে বাড়ির সমস্ত দায়িত্ব সামলাতে শুরু করে। বাবা রজত, দেখছিস তো তোর বৌদি কত ভালোভাবে আমাদের সংসার সামলে নিয়েছে। এবার তোর বিয়ে হয়ে গেলে আমার 2 বৌমা মিলেমিশে বাড়িতে থাকবে। মা, তুমি আমার বিয়ের কথা নিয়ে আলোচনা করতে শুরু করে দিলে। কাল আমি শহরে ফিরে যাব, আমার বিয়ে ব্যাপার নিয়ে এত ভাবতে হবে না। তুই তো 1 মাসের ছুটিতে বাড়ি এসেছিলি, তাহলে কাল চলে যাবি কেন? এখন তো সবে মাত্র 20 দিন হয়েছে। অফিস থেকে ফোন এসেছিল, কাজের অনেক চাপ, তাই আমাকে আগেই চলে যেতে হবে। এবার হয়তো 6 মাস পর্যন্ত বাড়ি আসতে পারবো না। আরে দাদা, 6 মাস পর্যন্ত বাড়ি আসতে পারবি না? তুই যতদিন থেকে চাকরি করছিস এরকমটা কোনোদিন হয়নি তো। তোর কোম্পানি এত বেশি চাপ দিচ্ছে কেন? ওসব ব্যাপারে তুই বুঝবি না মিনা, তোকে এত ভাবতে হবে না। তুই নিজের পড়াশোনার দিকে লক্ষ্য রাখ, আমি কি করছি না করছি সেটা আমি দেখে নেব। এই বলে রজত রাগ করে সেখান থেকে চলে যায়। রজতের এরকম ব্যবহার দেখে তার মা এবং বোন দুজনেই অবাক হয়ে যায়। কি ব্যাপার মা, আমি কি কোনো ভুল কথা বললাম? আমার সামান্য কোথায় দাদা এত রাগ করে চলে গেল কেন? আমি জানি না কি হয়েছে। রজত কয়েকদিন থেকে আমার সঙ্গেও ঠিকভাবে কথা বলছে না, তাছাড়া 2 মাস থেকে সে বাড়িতে টাকাও দিচ্ছে না। আমার মনে হচ্ছে সে কোনো সমস্যায় পড়েছে। তাই যদি হয় তাহলে আমাদেরকে বললেই তো হয়। দাদা যদি কোনো সমস্যায় থাকে তাহলে আমরা তাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করব। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু রজত কিচ্ছুই বলছে না। কয়েকদিন পর্যন্ত তাকে নিজের মতো থাকতে দে, সময় হলে হয়তো সে নিশ্চয়ই বলবে। পরের দিন সকালে রজত শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন সকলে যখন বাড়িতে বসেছিল, এমন সময় কমলা দেবী বলে, বাবা বিজয়, রজত বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে সংসারে অনেক সমস্যা হচ্ছে। রজতকে চাকরি পাওয়ার জন্য যে লোনটা দিয়েছিলাম সেটার টাকা দাও সংসার খরচ থেকে দিতে হচ্ছে। আমি জানি মা, এ বিষয়ে আমি রজতকে বলেছিলাম, কিন্তু সে বলেছে এখন তার কাছে টাকা নেই। তাছাড়া আমি ওভারটাইম করেও এত টাকা ইনকাম করতে পারছি না যে ভালোভাবে লোনের টাকা এবং সংসার খরচ চলে যাবে। তাহলে তো আমাদের অনেক বিপদে পড়তে হবে। ছেলেটা কেন এরকম করছে কিছু বুঝতে পারছি না। মা, আপনারা এভাবে চিন্তা করবেন না। আরে বিজয়, তুমিও বেশি চিন্তা করো না। বেশি টেনশন নিলে কোনো লাভ হবে না, তার পরিবর্তে ক্ষতি হতে পারে। তোমাদের শরীর খারাপ হয়ে গেলে আমাদেরকে আরো সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু বৌমা, এভাবে চলতে থাকলে আমাদের উপর অনেক ঋণ বেড়ে যাবে। আচ্ছা মা, একবার শহরে গিয়ে রজত দাদার সঙ্গে কথা বললে কেমন হবে? তাছাড়া তার যদি সত্যি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে আমরা তাকে সাহায্য করতে পারবো। তুমি একদম ঠিক বলেছ বৌমা। ঠিক আছে, কাল তাহলে আমি মিনাকে নিয়ে শহরের জন্য বেরিয়ে পড়ব। একবার নিজের ছেলেটাকে দেখে আসি। কমলা দেবী নিজের কথা মতো পরের দিন নিজের মেয়েকে সঙ্গে নিয়ে শহরের জন্য বেরিয়ে পড়ে এবং বেশ কয়েক ঘন্টা পর শহরের নিজের ছেলের ফ্ল্যাটে পৌঁছায়। কমলা দেবী এবং মিনা সেখানে গিয়ে দেখে একটি মেয়ে হলরুমে বসে মেকআপ করছে। আমার নাম কমলা, আমি রজতের মা। এটাই কি রজতের বাড়ি? আরে হ্যাঁ, এটাই রজতের বাড়ি। তবে আপনারা গ্রাম থেকে এখানে এসেছেন কেন? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কি রজতের বান্ধবী? বান্ধবী হতে যাব কোন দুঃখে। আমার নাম শিল্পা, আমি রজতের ওয়াইফ। কি বললে? তুমি রজতের স্ত্রী? রজত বিয়ে করে নিয়েছে, কিন্তু আমাদেরকে এ ব্যাপারে জানায়নি কেন? আপনাদেরকে জানিয়ে কি হবে?
আপনি তো কোনো গ্রামের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে চাইছিলেন। তাছাড়া আপনারা সব সময় রজতের টাকার দিকে লোভ করতে থাকেন, তাই রজত আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করেনি। এবার আপনারা যেতে পারেন। এসব তুমি কি বলছো বৌমা? আমরা এত দূর থেকে রজতের সঙ্গে দেখা করতে এসেছি, তাই তার সঙ্গে দেখা না করে আমরা যাব না? সকলে যখন এসব কথা বলছিল, এমন সময় রজত সেখানে আসে। রজত নিজের মা এবং বোনকে সামনে দেখে অবাক হয়ে যায়। আরে দাদা, তুই বিয়ে করে নিয়েছিস? আমাদেরকে জানাসনি কেন? একবার বললেই তো মা তোর পছন্দের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিত। মাকে বিয়ের দায়িত্ব দিলে আমার অনেক টাকা লস হয়ে যেত, তাই আমি নিজের ইচ্ছাতেই এখানে বিয়ে করে নিয়েছি। মা কষ্ট করেছে, তাই বলে কি আমি নিজের সমস্ত উপার্জনের টাকা তোদের উপরে খরচ করে দেব? আমার নিজস্ব জীবন আছে, তাই আমাকে ওইসব বাজে কথা বলে কোনো লাভ হবে না। এবার যা, মাকে নিয়ে গ্রামে ফিরে দা। ছেলের মুখে এইসব কথা শুনে কমলা দেবী অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর মিনা তার মাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। গ্রামে ফিরে মিনা তার দাদা এবং বৌদিকে সমস্ত কথা জানালে তাদেরও খুব খারাপ লাগে। মা, যা হওয়ার ছিল হয়ে গেছে, ওইসব কথা ভেবে আপনারা এত চিন্তা করবেন না। আমার কাছে ভালো একটা উপায় আছে, সেইভাবে কাজ করলে আমাদের টাকার অভাব থাকবে না। কি উপায় বৌদি? তাড়াতাড়ি বলো, সেরকমটা হলে আমিও তোমাদের সাহায্য করব। আমি ইউটিউব ভিডিও দেখে দেখে খুব ভালো পিৎজা বানাতে শিখে নিয়েছি, তাই ভাবছি গ্রামে যদি একটা পিৎজার দোকান করা হয় তাহলে হয়তো অনেক লাভ হবে। আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে বৌদি, তুমি সেরকমটাই করো। আমিও আমার বান্ধবীদের সকলকে এই ব্যাপারে জানিয়ে দেব, যেন তারাও আমাদের দোকান থেকে পিৎজা কিনে খায়। আরে কবিতা, তোমার আইডিয়াটা ভালো, কিন্তু এই পিৎজার দোকান করার জন্য তোমার কত টাকার প্রয়োজন? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। খুব বেশি টাকা লাগবে না, 1000 টাকা দিলেই আমি কয়েকটা পিৎজা বানিয়ে কাজ শুরু করে দিতে পারবো। এরপর কবিতা নিজের কথা মতো পিৎজা বানিয়ে বাজারে একটি ঠেলাগাড়িতে বিক্রি করতে শুরু করে দেয়। গ্রামে প্রথমবার পিৎজা বিক্রি হচ্ছে জানতে পেরে অনেকেই তাদের দোকানে আসে এবং পিৎজা খুব ভালো হওয়ায় মাত্র 1 ঘন্টার মধ্যেই সমস্ত পিৎজা বিক্রি হয়ে যায়। এরপর কবিতা এবং মিনা বাড়ি ফিরে যায়। মা, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। গ্রামের লোকেরা আমাদের বানানো পিৎজা অনেক পছন্দ করেছে। 1000 টাকা লাগিয়ে আমরা 1500 টাকা উপার্জন করেছি। আরে বা বৌমা, এটা তো খুব ভালো কথা। আমি অনেক ভাগ্যবতী হয়েছি, তোমার মতো একটা বৌমা পেয়েছি যে আমাদের পরিবারের জন্য এত কিছু করছে। আপনি এরকম করে বলবেন না মা, এটা আমার পরিবার, তাই এই পরিবারকে বিপদের মুখ থেকে বার করা আমার কর্তব্য। এরপর থেকে বিজয় এবং কমলাও কবিতাকে সাহায্য করতে শুরু করে এবং কিছুদিনে তারা গ্রামে একটি পিৎজার দোকান শুরু করে দেয়। দোকান করার পর থেকে তাদের গ্রাহকের সংখ্যা আরো বেড়ে যায় এবং 1 মাস শেষ হতে না হতেই তারা অনেক বিখ্যাত হয়ে ওঠে। একদিন সকালে যখন বাড়িতে বসেছিল, এমন সময় এক ব্যবসায়ী তোদের বাড়িতে আসে। ম্যাডাম, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের দোকানের ব্যাপারে দেখেছি, আপনারা খুব ভালোভাবে আপনাদের ব্যবসা সামলাচ্ছেন। আমরা শহরে অনেকগুলো রেস্টুরেন্ট চালাই। আমরা চাইছি এবার থেকে আমাদের রেস্টুরেন্টগুলোতে আপনাদের বানানো পিৎজা রাখা হবে। কি বললেন? শহরের বড় বড় রেস্টুরেন্টে আমাদের পিৎজা বিক্রি হবে? এটা তো আমাদের সৌভাগ্য। ম্যাডাম, আমরা একটা কন্ট্রাক্ট করার জন্য এসেছি। আপনারা এই গ্রামে বিক্রি করার সঙ্গে সঙ্গে শুধু আমাদের কোম্পানিতে, অন্য কোনো কোম্পানিতে পিৎজা দেবেন না। এজন্য আমরা প্রতি বছর আপনাদেরকে 20 লক্ষ টাকা করে দেব। ব্যবসায়ীর মুখে 20 লক্ষ টাকার কথা শুনে পরিবারের সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা রাজি হয়ে গেলে ব্যবসায়ীটি 20 লক্ষ টাকার চেক দিয়ে সেখান থেকে চলে যায়। আরে বৌমা, তুমি যে আমাদের পরিবারের জন্য এত শুভ, এটা আমরা জানতাম না। তোমার জন্য শুধুমাত্র আমাদের অভাব দূর হয়নি, তার সঙ্গে সঙ্গে আমরা ধনী হয়ে গেছি। হ্যাঁ বৌদি, তুমি আমাদের জন্য অনেক লক্ষ্মী। মা, এবার আমাদের একটা সুন্দর বাড়ি বানানোর ব্যবস্থা কর। আরে হ্যাঁ হ্যাঁ, এবার সবকিছু হবে, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। কয়েকদিন পর তারা গ্রামে একটি সুন্দর বাড়ি তৈরি করে এবং সুখে শান্তিতে সকলে তাদের পিৎজার দোকান সামলাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গ্রামের বউ ভার্সেস শহরের বউ। মাধবপুর গ্রামে অরুন্ধতী তার স্বামী বিক্রম, শ্বশুর অজয় এবং শাশুড়ি নীলিমার সঙ্গে খুব সুখে দিন কাটাতে থাকে। দেখা যেত যে তাদের ছোট পরিবারে ভালোবাসা আর সরলতা সর্বদা বজায় ছিল।
বৌমা, তুমি এখন একটু বিশ্রাম নাও। সারাদিন এত পরিশ্রম করার পর শরীর খারাপ করতে পারে তোমার। আপনি একদম চিন্তা করবেন না মা, আমার শরীর একদম ঠিক আছে। আমি সব কাজ শেষ করেই তারপর উঠব। মা ঠিক কথাই বলছে, তুমি যদি এত পরিশ্রম করো তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমার কথা শোনো, তোমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে আমাকে, এটাই তো আমার দায়িত্ব। এইভাবেই দেখতে দেখতে তাদের নতুন সংসার জীবনের কিছুটা সময় আনন্দের মধ্যে দিয়ে কেটে যায়। এরপর একদিন বিক্রমের দূর সম্পর্কের জেঠতুতো ভাই সঞ্জয়ের কাছ থেকে তাদের কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল যে তারা কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে আসছে। সঞ্জয়ের স্ত্রী শ্রেয়া সম্পূর্ণভাবে শহরেই বড় হয়েছে। বৌমা, সঞ্জয়ের বউ সম্পূর্ণ শহরেই বড় হয়েছে। গ্রামের এই সবকিছু তার কাছে নতুন লাগবে, তাই তাকে আদর যত্ন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, অতিথিদের জন্য কি কি খাবার তৈরি করতে হবে আপনি শুধু তার একটা তালিকা তৈরি করে দিন। আরে অরুন্ধতী, শ্রেয়া খুব আধুনিক একটি মেয়ে, তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি কিছু করতে যাবে না, শুধু তার মন খুশি করার চেষ্টা করবে। কিন্তু যারা শহরে কিভাবে থাকে এ বিষয়ে আমি তো সেরকম কিছু জানি না, আমার তো মনে হচ্ছে গ্রামের পরিবেশ তাদের ভালো লাগবে না। আরে বৌমা, তোমরা দুজনে মিলে এই নিয়ে একটু আলোচনা করছো কেন? তারা আসছে আসুক, গ্রামের মতো করেই তাদের সবকিছু উপভোগ করতে দাও। আপনার কথা একদম ঠিক বাবা, আমরা আমাদের মতো থাকবো, তাদের পছন্দ অপছন্দ নিয়ে বেশি চিন্তা করা দরকার নেই। আমরা তাদের ঠিকভাবে আপ্যায়ন করব, সেটাই আমাদের কর্তব্য হবে। ঠিক আছে মা, তাহলে বাজার থেকে ভালো টাটকা মাছ আনা দরকার, আমি তাদের জন্য মাছের বিভিন্ন রকমের আইটেম রান্না করব। এর কিছুদিন পর সঞ্জয় আর তার স্ত্রী শ্রেয়া এসে পৌঁছায়। গ্রামের সাদামাটা পরিবেশ আর জীবনযাত্রার সঙ্গে শহরের বউ শ্রেয়ার প্রথম অভিজ্ঞতাটা একদমই সুখকর হলো না, কারণ সে অনেক সমস্যা খুঁজে পাচ্ছিল। আরে বাবা, চারিদিকেই এত ধুলো, আর এখানে তো আধুনিক স্যানিটাইজারও দেখতে পাচ্ছি না। গ্রামের মানুষজন কি এভাবেই জীবন কাটায়? আরে তুমি এসো, তোমার হাত পা ধোয়ার জন্য সব ব্যবস্থা করা আছে, এসো, এসে একটু বিশ্রাম নাও। আরে শ্রেয়া বৌমা, তুমি বেশি চিন্তা করো না, তোমার জন্য আমরা সবকিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি এবং সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এখানে তোমার খুব বেশি সমস্যা হবে না। শহরের বাড়িতে তো এমন পরিবেশ হয় না, এখানে তো জলের ট্যাঙ্কও দেখতে পাচ্ছি না। এসব খুবই অস্বাস্থ্যকর মনে হচ্ছে। তুমি এসব কথা বলো না দিদি, গ্রামের মানুষের এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার অনেক কিছু শেখার আছে এখন। বৌমা, তুমি এসো, তুমি এখন স্নান করে একটু বিশ্রাম নাও, তারপর না হয় ধীরে ধীরে সব দেখা যাবে। আপনি ঠিক বলছেন মা, শহরের বউ গ্রামের পরিবেশের সঙ্গে পরিচিত নন, তাই একটু মানিয়ে নিতে সময় লাগবে ওর। সকালে রান্নাঘরে গ্রামের বউ অরুন্ধতী ও শহরের বউ শিরার কাজের ধরনে বিরাট পার্থক্য দেখা গেল। অরুন্ধতী মাটিতে বসে সবজি কাটছে, অপরদিকে শ্রেয়া হ্যান্ড গ্লাভস পরে ছুরি ব্যবহার করছে। এসব দেখে অরুন্ধতীর শাশুড়ি অবাক হয়ে যায়। আরে শ্রেয়া বৌমা, তুমি গ্লাভস করে সবজি কাটছো কেন? আসলে মা, আপনার গ্রাম্য বউয়ের মতো মাটিতে বসে কাজ করলে আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। শহরে সবাই পরিষ্কার ভাবে কাজ করে। আরে শ্রেয়া, তোমার মতো গ্লাভস পরে বসে কাজ করতে গেলে একটা কাজ করতে করতে সারা দিন পার হয়ে যাবে। শহরের জীবন তো অনেক বেশি সহজ, সেখানে সব কাজ যন্ত্র দিয়ে করা হয়, হাতে এত পরিশ্রমের দরকার পড়ে না একেবারে। বৌমা, তোমরা দুজনে ঝগড়া করো না, শ্রেয়া যা জানে সেটাই করছে, আর তুমি যা জানো সেটাই এখন মন দিয়ে করো। তোমরা দুজন নিজের নিজের কাজে পারদর্শী। ঠিক বলেছেন মা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমি যেটা জানি সেটা আমি শ্রেয়াকে শিখিয়ে দেব, আর সে যেটা জানে আমি তার কাছ থেকে শিখে নেব। রান্না শেষ হবার পর তাদের প্রতিবেশী লতিকা দেবী সব দেখে শুনে হাসলেন। দুই বৌমার কথা বলার ধরন আর কাজ করার প্রক্রিয়া একদমই আলাদা ছিল, যা গ্রামের মানুষের কাছে নতুন ছিল। লতিকা, দেখেছিস তো, আমার ছোট বৌমাটা শহরের মেয়ে, তাই একটু আধুনিক ভাবে সব কাজ করে থাকে। হ্যাঁ দেখেছি, তবে আমাদের অরুন্ধতী যেমন মাটির মানুষ, ও যেমন গ্রামের সব কাজ জানে, তেমনটা তো শ্রেয়া জানে না। আমি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসি, এই পরিবেশ আমার কাছে একটু অন্যরকম, তাই মানিয়ে নিতে সময় লাগবে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, তুমি যদি এদের সঙ্গে মিলেমিশে থাকতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এরপর সেদিন বিকেল বেলায় অরুন্ধতীকে খুব হতাশ দেখায়। বিক্রম বুঝতে পারল যে শহরের বউয়ের সঙ্গে তার স্ত্রীর সামান্য মনোমালিন্য হচ্ছে। বিক্রম অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করে, তুমি এত চিন্তা করছো কেন অরুন্ধতী, তুমি শুধু তোমার কাজ করো। ও হয়তো একটু অন্যরকম, তাই তার সাথে ভালো করে কথা বলো। তোমার বৌদি আমাকে আধুনিকতার পাঠ শেখানোর চেষ্টা করছে, আমার কাজ তার কাছে একদমই ভালো লাগছে না মনে হয়। দেখো অরুন্ধতী, শ্রেয়া খুব সরল মানুষ,
তার কথাগুলো বলার ধরন আলাদা, কিন্তু তার উদ্দেশ্য মোটেই খারাপ নয়। তোমার বৌদি যখন আমার কাজের প্রশংসা করবে তখন আমার সত্যিই খুব ভালো লাগবে, নয়তো মন খারাপ হয় আমার। বিক্রম এভাবে বেশ কিছু সময় পর্যন্ত অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করার পর সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। এভাবে দেখতে দেখতেই একদিন সন্ধ্যাবেলা হঠাৎ খবর আসলো বিক্রমের বাবা অজয় বাবু অসুস্থ হয়ে গেছেন। সর্বনাশ! বাবা তো হঠাৎ খুব অসুস্থ হয়ে গেলেন। এখন কি করব? আমাদের দ্রুত হাসপাতালে যাওয়া দরকার এখন। তোমরা কেউ ভয় পেও না, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিচ্ছি। আমরা শুধু বাবার কাছে এখন থাকো, আমি ব্যবস্থা করছি। কিছু সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে এবং সকলে হাসপাতালে যায়। শহরে বড় হওয়ায় শ্রেয়া দ্রুত হাসপাতালের জরুরি কাগজপত্রের ব্যাপারটা সামলে নেয়। সেই সময় তার দ্রুত কাজ করার দক্ষতা সকলের কাছে প্রকাশ পায়। শ্রেয়া বৌমা, তোমার এই দক্ষতা দেখে আমি সত্যিই খুব খুশি। শহরে থাকার অভিজ্ঞতা আজ আমাদের খুব সাহায্য করলো। ধন্যবাদ। চিন্তা করবেন না মা, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি ডাক্তারদের সঙ্গে সবসময় যোগাযোগ কথা বলতে থাকছি। বৌমা, তুমি না থাকলে আজ আমাদের কি যে হতো সেটা ভাবলেই ভয় করে যাচ্ছে। শ্রেয়ার এরকম কাজ দেখে অরুন্ধতীও খুব খুশি হয় এবং মনে মনে তাকে শ্রদ্ধা করতে শুরু করে। আমি এতদিন পর্যন্ত ভাবতাম তুমি শহরে থাকো তাই কোনো কিছুই পারো না, কিন্তু আজ বুঝতে পারলাম তোমার যেই গুণ আছে আমি চেষ্টা করলেও তার কাছে যেতে পারবো না। আরে না অরুন্ধতী দিদি, এটা ভুল। তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই পারবে। তাছাড়া তুমি বাড়ির কাজ এত সুন্দরভাবে করতে পারো সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে হয় আমি যেন তোমার কাছ থেকে সবকিছু শিখি। এইভাবেই একে অপরের প্রতি সম্মান ও নির্ভরতা বেড়ে উঠল। ধীরে ধীরে দুই বৌমার মধ্যে জমে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করে এবং তারা একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখার সিদ্ধান্ত নেয়। আচ্ছা শ্রেয়া, তুমি আমাকে কিছু অনলাইন কাজের নিয়ম শিখিয়ে দাও না, যাতে আমি বাড়ি থেকে কিছু কাজ করতে পারি আর ব্যস্ত থাকতে পারি। তাছাড়া প্রয়োজন হলে আমি যেন পরিবারের কাজে লাগতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। আমি তো চাই তুমি আধুনিক প্রযুক্তির সাহায্যে তোমার জীবন আরো সহজ করে তোলো। কিন্তু দিদি, আমাকেও বাড়ির কাজ ভালোভাবে শিখিয়ে দিতে হবে, যেন শহরে গিয়ে আমি সকলকে অবাক করে ফেলতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। তোমাকে কিছু শেখাতে পারলে আমার খুব ভালো লাগবে। দুই বৌমার এরকম ভালোবাসা দেখে অরুন্ধতী শাশুড়ি খুব খুশি হয় এবং তাদের কাছে এসে বলে, তোমাদের এই ভালোবাসা দেখে আমার চোখে জল চলে আসছে। তোমরা দুজন এভাবেই সবসময় একে অপরের পাশে থেকো। হ্যাঁ মা, এবার থেকে আমরা সবসময় একে অপরকে সাপোর্ট করব। আমি ঠিক বলছি তো শ্রেয়া? তুমি একদম ঠিক কথা বলেছ দিদি। আমরা দুজনে এক হয়ে গেলে আমরা কোনো জিনিসেই পিছিয়ে পড়ব না। আমরা গ্রাম এবং শহর দুই জায়গাতেই খুব সহজে মানিয়ে নিতে পারবো। এরপর থেকে দুজনে একে অপরকে নিজের নিজের গুণগুলো শিখিয়ে দিতে শুরু করে। কয়েকদিন পর সঞ্জয় ও শ্রেয়ার ফিরে যাওয়ার সময় চলে আসে। এবার তাহলে আমরা শহরে ফিরে যাচ্ছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আরো একবার এখানে এসে ঘুরে যাই। শ্রেয়া, পরের বার আসার আগে আমাদেরকে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করার কথা ভেবে রেখেছি। আরে হ্যাঁ অরুন্ধতী দিদি, অবশ্যই জানাবো। তাছাড়া বেশ কয়েকদিন পর্যন্ত এখানে থাকার পর আমার গ্রাম পছন্দ হতে শুরু করেছে। এবার হয়তো মাঝে মাঝে এসে ঘুরে যেতে হবে। এইভাবে সকলে গল্প করতে করতে সঞ্জয় এবং শ্রেয়াকে বিদায় জানায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। তোমাদের ভালো লাগলে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পলাশপুর গ্রামে শিল্পা তার শ্বশুর রামবাবু, শাশুড়ি গীতা দেবী এবং স্বামী অনিমেষের সঙ্গে থাকত। তাদের পরিবার খুব সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। শিল্পা ছিল খুবই বুদ্ধিমতী এবং হাসি খুশি স্বভাবের মেয়ে। তার শ্বশুর রামবাবু সিঙ্গাড়া খেতে খুবই পছন্দ করতেন। এরকমই একদিন বিকেল বেলায় রামবাবু সিঙ্গাড়া হাতে নিয়ে বাড়িতে ঢোকেন। বৌমা,
তাড়াতাড়ি গরম গরম 1 কাপ দুধ চা নিয়ে এসো, আজ বিকেলটা পুরো জমে যাবে। না বাবা, আপনার শরীর কদিন থেকে ঠিকঠাক চলছে না। কাল রাতেই তো অ্যাসিডিটি নিয়ে কত কষ্ট পাচ্ছিলেন। এখন বেশ কিছুদিন সিঙ্গারা খেতে হবে না। বৌমা একদম ঠিক কথাই বলছে রাম। তুমি তো ডাক্তারকে কথা দিয়েছিলে যে আর বাইরের খাবার খাবে না, তাহলে আবার সিঙ্গারা নিয়ে এসেছো কেন? আরে গীতা, একটা মাত্র সিঙ্গারা খেয়ে কি আমার শরীর খারাপ হয়ে যাবে? এটা তো ডাক্তারেরও জানার কথা। বাবা, মা যখন বারণ করছে, তাহলে তুমি কেন বারবার বাইরে থেকে এই জিনিসগুলো কিনে আনছো? তোমার শরীরের কথা একবার ভাবছো না কেন? বাবা, অনিমেষ ঠিকই বলছে। আমরা সকলে আপনার শরীরের কথা ভেবেই তো বারণ করছি। আরে বাবা, তোরা মনে হচ্ছে আমাকে আর বাঁচতে দিবি না। এই সিঙ্গারা খেলে তবেই আমার শরীর ঠিক হবে। শিল্পা, তুমি তোমার শ্বশুর মশাইকে বুঝিয়ে বলো, সে কেন বোঝে না যে তার শরীরের যত্ন নেওয়াটা এখন কত জরুরি। বয়স কি কম হয়েছে? এই সময় শরীরের আরো বেশি বেশি খেয়াল রাখতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই চুপ করো, এত বেশি ব্যস্ত হয়েও না। আজকের দিনটা খেয়ে নি, কাল থেকে আর খাবো না। শিল্পা তার শ্বশুর মশাইয়ের এই সিঙ্গারার প্রতি ভালোবাসা দেখে মনে মনে হাসতে থাকে। তবে তার শ্বশুর মশাইয়ের জেদ দেখে সে একটু চিন্তিতও হয়ে পড়ে। এরপর সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমাতে চলে যায়। শিল্পা তার স্বামী অনিমেষকে বলে, অনিমেষ, বাবা এভাবে বারবার সিঙ্গারা কিনে এনে খাচ্ছেন। মা বারণ করলেও কোনো কথা শুনছে না। এটা এভাবেই চলতে থাকলে বাবার শরীর খারাপ হয়ে যেতে পারে। আরে বাবা তো ছোট ছেলের মতো, যখন মা বারণ করে তখন আরো বেশি করে খেতে চায়। এখন তুমিই বলো, কি আর করা যায়? একটা বুদ্ধি আছে। যদি বাবা সিঙ্গারার থেকে এমন কিছু ভালোবাসে যেটার জন্য তিনি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, তাহলে কেমন হবে? আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে মাকে এই বিষয়ে জানাবো। পরের দিন সকালবেলায় রান্নাঘরে শিল্পা তার শাশুড়িকে এই ব্যাপারে জানায়। তারা দুজনে এই বিষয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ রামবাবু রান্নাঘরে আসে। তোমরা শাশুড়ি বৌমা মিলে ফিসফিস করে কি কথা বলছো? আমাকে একটু বলবে কি বিষয়ে কথা হচ্ছে? বাবা, আমরা আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে প্ল্যান করছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমি তো ভেবেছিলাম তোমরা আমার সিঙ্গারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এরপর থেকে শিল্পা নানা রকম নতুন নতুন হেলদি খাবার রান্না করতে শুরু করে। তবে রামবাবু কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখান না। আরে বৌমা, আমি তোমার এই নতুন নতুন রেসিপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। তুমি এক কাজ করো, আমাকে বরং নতুন নতুন রকমের সিঙ্গারার রেসিপি বানিয়ে দাও। আরে বাবা, আমি এখানে আপনার জন্য দেশ বিদেশের নানা রকমের নতুন নতুন রেসিপি শিখছি, আর আপনি সেই আনহেলদি সিঙ্গারা নিয়েই পড়ে আছেন। নতুন কিছু ভেবে আর লাভ নেই। আমার মন সিঙ্গারা ছাড়া আর অন্য কিছুতেই মানে না, আমি তোমায় বলে দিলাম। আরে তুমি এভাবে জেদ করছো কেন? শিল্পা এত কষ্ট করে তোমার জন্য এসব রান্না করছে, আর তুমি এভাবে বলছো? বাবা, তুমি কি আমাদের সব প্ল্যান ভেস্তে দেবে নাকি? আমরা সবাই মিলে তোমার জন্য কত কিছু করছি, আর তুমি তার কোনো গুরুত্বই দিচ্ছ না। না না, আমি তোমাদের কোনো প্ল্যান ভেস্তে দিচ্ছি না, কিন্তু আমি কি সত্যি সিঙ্গারা খেতে পারবো না? বাবা, আপনি যদি আর কিছুদিনের জন্য সিঙ্গারা খাওয়া ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। ডাক্তার অনেক কঠোরভাবে আপনাকে স্পেশালি সিঙ্গারা খেতে বারণ করেছেন। সিঙ্গারা অনেক বেশি আনহেলদি। আরে শিল্পা, তুমি কি সত্যি বলছো যে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে, নাকি এটা আমাকে সিঙ্গারা থেকে দূরে রাখার একটা চালাকি? বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার হাতের হেলদি সিঙ্গারা আপনাকে আমি খাওয়াবই। আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। বাবা, এবার তো তুমি বিশ্বাস করলে যে আমরা সবাই তোমার ভালোর জন্য এসব করছি। রাম, তুমি এখন থেকে বাইরের সিঙ্গারা খাওয়া ছেড়ে দেবে, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। শিল্পা যখন নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে বলেছে, তাহলে আমি কি আর রাজি না হয়ে থাকতে পারি? আমি রাজি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রামবাবু সত্যি সত্যি বাইরের সিঙ্গারা খাওয়া ছেড়ে দেন। 1 সপ্তাহ ভাবনা চিন্তা করার পর শিল্পা গরম গরম সিঙ্গারা বানিয়ে এনে তার শ্বশুর মশাইকে খেতে দেয়। এতদিনের অপেক্ষার পর গরম গরম সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। রামবাবু এই বলে তাড়াহুড়ো করে সিঙ্গারা খেতে শুরু করে দেয়। কিন্তু সিঙ্গারায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে মুখ থেকে সমস্ত সিঙ্গারা বাইরে ফেলে দেয়। বাবা,
এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো সিঙ্গাড়া। এতে ময়দার বদলে আটা আছে, আর সিঙ্গাড়ার ভেতরে সমস্ত রকম হেলদি সবজি সেদ্ধ করে দেওয়া আছে। আজকের পর থেকে তোমরা আর আমার সিঙ্গাড়া খাওয়ার পেছনে পড়ে থাকবে না বলে দিলাম। এরকম সিঙ্গাড়া খাওয়ার থেকে আমার মরে যাওয়াটাই বেশি ভালো হবে। আমি যাচ্ছি, বাইরে গিয়ে গরম গরম সিঙ্গাড়া আর চাটনি খাবো। রামবাবু এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহার দেখে পরিবারের সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। বৌমা, এবারে কি হবে? আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে গেল। না মা, এখনো সব প্ল্যান শেষ হয়নি। আমার কাছে আরো একটা প্ল্যান আছে। আবার তুমি কোন প্ল্যানের কথা বলছো শিল্পা? আমার মনে হচ্ছে না আর কোনো প্ল্যান কাজ করবে। বাবা যেমন আছে তাকে সেভাবেই ছেড়ে দেওয়া দরকার। তুমি জানো না অনিমেষ, রোজ রোজ বাইরে এরকম খারাপ তেলে ভাজা সিঙ্গারা খেতে থাকলে শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে যেতে পারে। আমি এবার কি করি তোমরা শুধু দেখতে থাকো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রামবাবু প্রত্যেক দিন নিজের ইচ্ছে মতো বাইরে থেকে সিঙ্গারা কিনে এনে খেতে থাকে। এরকমই একদিন দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর থেকে রামবাবুর প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। ওরে বাবা, প্রচন্ড পেট ব্যথা করছে। অনিমেষ, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তার দেখা, আমি আর সহ্য করতে পারছি না। এরপর অনিমেষ তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনে। ডাক্তারবাবু বাড়িতে এসে খুব ভালো করে চেক আপ করার পর বলে, আমার এই ব্যাপারটা অনেক সিরিয়াস মনে হচ্ছে। আমি যেটা সন্দেহ করেছি সেটাই যদি ঠিক হয় তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। আপাতত আমি ব্লাড নিয়ে যাচ্ছি, কাল বিকেলে আপনাদেরকে জানিয়ে দেব। ডাক্তারবাবু এই বলে একটি মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রামবাবু এবং বাড়ির সকলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আমার খুব ভয় করছে রাম, আমি প্রার্থনা করছি রিপোর্ট যেন ভালো আসে। তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। গীতার সাথে সাথে তার ছেলে অনিমেষ এবং বৌমা শিল্পাও অনেক কান্নাকাটি করতে থাকে। তাদের এরকম অবস্থা দেখে রামবাবু অনেক দুঃখী হয়ে যায়। তুমি এভাবে কান্নাকাটি করো না গীতা, না আমার কিছু হবে না। হ্যাঁ বাবা, আমরাও চাই যেন তাই হয়। বাইরের খাবার আর সিঙ্গারা খাওয়াতে কোনো দোষ নেই বাবা, কিন্তু এগুলো রোজ রোজ খাওয়া কোনোভাবেই ঠিক নয়। আপনি সপ্তাহে একবার করে বাইরের খাবার খেতে পারেন। আমি জানি আমার অতিরিক্ত সিঙ্গারা খাওয়ার কারণেই এই সমস্ত কিছু হয়েছে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন শুধু প্রার্থনা করো কাল যেন আমার রিপোর্ট ভালো থাকে। এভাবেই চিন্তা এবং প্রার্থনার মধ্য থেকে তাদের সেই রাতটা কাটে। রামবাবু তার পরিবারের সদস্যদেরকে তার জন্য এভাবে কষ্ট পেতে দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মনে মনে এবার থেকে নিজের শরীর চর্চা করার জন্য প্রতিজ্ঞা করে। পরের দিন সকালবেলায় শিল্পা অনিমেষ এবং গীতাকে কিছু বলার জন্য ডাকে। মা, অনিমেষ, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবার সেরকম কোনো সিরিয়াস প্রবলেম নেই। তুমি কি বলছো বৌমা? ভালো করে বলো, কি বলতে চাইছো? আসলে বাবার এই সিঙ্গারা পাগলামি ছাড়ানোর জন্য আমি ডাক্তারবাবুর সঙ্গে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম। আমি জানতাম বাবা যেভাবে ডেলি সিঙ্গারা খাচ্ছে তা থেকে একদিন না একদিন অ্যাসিডিটির কারণে বাবার পেটে ব্যথা হতে পারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আমি ডাক্তারবাবুকে বাবাকে ভয় দেখিয়ে কিছু বলার জন্য বলেছিলাম। সে না হয় ঠিক আছে বৌমা, কিন্তু এটা তুমি আমাদেরকে আগেই জানিয়ে দিতে পারতে। সারা রাত আমরা যেভাবে কষ্ট পেয়েছি। আপনাদেরকে আগে জানিয়ে দিলে বাবা কোনোদিনই নিজের ভুল বুঝতে পারতো না। বাবা আমাদেরকে কষ্ট পেতে দেখেই সিঙ্গারা আর না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক আছে, কিন্তু এখনো রিপোর্ট নিয়ে আমার একটা ভয় থেকেই গেছে। বাবা যেভাবে টানায় সিঙ্গারা খেয়ে চলেছিল। সেটা নিয়ে আমিও টেনশনে আছি অনিমেষ। আমি ডাক্তারবাবুকে আগেই বাবার ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম, তাই তিনি এই ব্লাড টেস্ট সাজেস্ট করেছিলেন যাতে বাবার শরীরে কোনো প্রবলেম আছে কিনা আমরা জানতে পারি। এরপর বিকেল বেলায় ডাক্তারবাবু রিপোর্ট হাতে নিয়ে তাদের বাড়িতে আসে। আমি যেটার ভয় করছিলাম সেরকম কিছু হয়নি। আপনার রিপোর্ট ভালো আছে, তবে কিছু সমস্যা ধরা দিয়েছে। কিছুদিন তেল মশলা ছাড়া ডায়েট করলেই ভালো হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। রামবাবু রিপোর্ট ভালো এসেছে শুনে অনেক শান্তি পায়। এরপর থেকে শিল্পা বাড়িতেই রামবাবুকে অন্য অন্য রকমের হেলদি সিঙ্গারা বানিয়ে খাওয়াতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করে জানিও।